রাজধানীর কুর্মিটোলায় হাসপাতাল প্রাঙ্গণে ঢুকে পড়ল বাস। প্রধান প্রবেশ দুয়ার ভেঙে ঘটনাস্থলে একজনের মৃত্যু, আহত আরও কয়েকজন। গ্যাস সংকটে রাজধানীর ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন। টেকসই সমাধানে দেশি গ্যাস উত্তোলনের তাগিদ বিশ্লেষকদের। বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজ বাসভবনে উঠলেন পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। সেনাবাহিনীতে পদোন্নতিতে মেধা শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রযুক্তিগত উদ্ভাবনে গুরুত্ব প্রধানমন্ত্রীর। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ। ৩ পুলিশ সদস্য অসুস্থ, পানির নমুনা পাঠানো হলো ল্যাবে। এবং ডাকঘর থেকে উধাও ফিক্সড ডিপোজিটের টাকা। রাজবাড়ীর প্রধান ডাকঘরে জমা করা টাকা যায়নি সরকারি কোষাগারে, আত্মসাৎ একটি চক্রের। রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে ঢুকে পড়ল একটি বাস। মুহূর্তেই হাসপাতালের প্রধান ফটক ভেঙে পড়ল। তাতে মৃত্যু হলো একজনের। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার সন্ধ্যা 7:15 মিরপুর থেকে উত্তরার দিকে যাচ্ছিল পরিস্থান পরিবহনের একটি বাস। ফ্লাইওভার থেকে নামার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। পরে ঢুকে পড়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে। আমরা বলতেছি ওদিক থেকে আমরা ভাই আমাকে কুর্মিটোলা নামায় দেন। কুর্মিটোলা নামাই দিবে, ভাই এমনি ঘুরাইতেছে একটু এই ঘুরাইতে না কেমন খালি করতেছে এই করতে করতে গাড়ি খালি এদিক সেদিক হইতেছে। আমাদের সামনে যে ছিল একটা বাচ্চা, একটা মহিলা, ওই বাচ্চার মহিলার এগুলো কাইটে মেটে গেছে, ওগুলো ওখান থেকে চিকিৎসা করে পরে চলে গেছে। এ সময় ধাক্কা লাগে হাসপাতালের গেটের কাছে গ্যাসের কন্ট্রোল রুমের দেওয়ালে। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, আহত আরো কয়েকজন। রোড থেকে গাড়িটা ব্রেক ফেল করে ডাইরেক্ট এদিকে আসে, আর পথচারী একজন ছিল, তারে আগে প্রথম ধাক্কা মারার পরে তারপরে এই জায়গায় এসে উঠার পরে এটা ধাক্কা মারে পরে ব্যাগে আসার পরে আমরা তারপর ড্রাইভারও আটকাইলাম। একটা গাড়ি দেখলাম রাস্তা ছেড়ে রাস্তার এদিকে পাশে দিয়ে উঠে গেছে। উঠে দেওয়ার পরে আমি দৌড়ে গেছি। যাওয়ার পর অনেক মানুষ ছিল, ভিড় ছিল, কেউ ধরে নেই ওনাকে। এরপরে আমি ভিড় সরিয়ে গেলাম। যাওয়ার পর দেখি যে আমাদের একই সাথে কাজ করে রফিকদের। আমি একাই দৌড়ছি। এরপর আমাদের সাথে আরো কয়েকজনই ছিল, দৌড়ে আসছে, সবাই মিলে দৌড়ে আসছি। স্পট ডেট হয়ে গেছে ওইখানে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় কুর্মিটোলা হাসপাতালে। পরে বাসটি জব্দ করে পুলিশ। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর গ্যাস পাম্পে এখন দিনের চেয়ে রাতেই ভিড় বেশি। তবুও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেক চালককে। বেশি বিপাকে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা চালকরা। আয় কমায় সংসার চালানোই হয়ে উঠেছে কঠিন। এই সংকটের প্রভাব পড়েছে নগর পরিবহনেও। সড়কে কমেছে সিএনজি অটোরিকশার সংখ্যা, ভোগান্তি বেড়েছে সাধারণ যাত্রীদের। এই দুর্ভোগের জন্য গ্যাসের আমদানি নির্ভরতা এবং অনিয়ম অব্যবস্থাপনাকে দুষছেন বিশ্লেষকরা। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে সকাল থেকে গভীর রাত একই চিত্র। শত শত গাড়ির দীর্ঘ সারি। 2 বার লাইনে দাঁড়ালেই দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে। তবুও প্রয়োজন অনুযায়ী গ্যাস মিলছে না। আজকে তো গ্যাসে পাইটাই, যে খালি গাড়ি নিয়ে এখানে গ্যাস নিতে আইছি, এখন এখানেও তো বন্ধ করে দিয়েছে। সিরিয়ালে থাকিয়ে গ্যাস নিছি, মাত্র একবার ঢুকছে 45 টাকার, একবার ঢুকছে 45 টাকা। মানে আমাদের দিন শেষ। সবচেয়ে বেশি ক্ষতির মুখে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা চালকরা। তারা বলছেন সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকার কারণে পর্যাপ্ত ট্রিপ দেয়া যাচ্ছে না। দৈনিক জমার টাকা তুলতেই হিমশিম অনেকেই। গ্যারাজে গেল, মাঝে বকে জমা দাও, বাসে গেল, মজা নাই, চাও নাই, দায় নাই, বাজার নাই, এই করুণ অবস্থায় আছে। কাস্টমার কিছু চলতে পারে আর কি, এই জন্যই আর কি চালু হয়, কিন্তু কোম্পানির অনেক লস হইতেছে। এই সংকটের প্রভাব পড়েছে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাতেও। সড়কে সিএনজি অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। 20-50 টাকা আমরা বেশি চাই এখন। প্যাসেঞ্জার দিল্লি দেয়, না দিল্লি আমরা নিয়ে দৌড় মারি। অবশ্যই আমরা চাই যদি সরকার সমাধান করুক। সমাধান না করার কারণ কি আমরা এটা বুঝতেছি না। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতে যুক্তরাজ্য থেকে আসা প্রকৌশলীরা কাজ করছেন। তবে টার্মিনালটি পুরো সক্ষমতায় চালু হতে আরও কিছুদিন লাগতে পারে। এদিকে পাইপলাইন মেরামতের কারণে কুমিল্লায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের সার্বিক গ্যাস সংকট আরও তীব্র হয়েছে।
দীর্ঘদিনের আমদানি নির্ভর নীতির কারণেই এমন সংকটে ভোগান্তির শিকার সাধারণ মানুষ, বলছেন বিশেষজ্ঞরা। গ্যাস নিয়ে যে এই যে ভয়ানক রকমের চোরা কারবারি চলেছে বা চলছে, সরকার বা জাতি গ্যাস চুরির শিকার হচ্ছে ব্যাপকভাবে তিতাসে। সেই চুরি বন্ধ করা, এই সমস্ত কাজগুলো একসঙ্গে সামগ্রিকভাবে এবং সমন্বিতভাবে করতে হবে। তাদের মতে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান, দেশীয় গ্যাস উত্তোলন বৃদ্ধি এবং জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নই হতে পারে টেকসই সমাধান। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রবিবার দুপুরে সরকারি প্রোটোকলের মধ্য দিয়ে তার গাড়িবহর বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা দেয়। পরে গুলশানের 123 নম্বর সড়কের বাড়িতে ওঠেন সদ্য পদত্যাগী এই রাষ্ট্রপতি। অবশেষে বঙ্গভবন থেকেও বিদায় নিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রবিবার দুপুরে তার গাড়িবহর রওনা দেয় গুলশানের উদ্দেশ্যে। সরকারি প্রোটোকলের মধ্য দিয়ে বঙ্গভবন ছেড়ে যান সাবেক রাষ্ট্রপতি। সামনে ও পেছনে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গুলশানের 123 নম্বর সড়কে তার বাড়িটিও প্রস্তুত করে রাখা হয় আগে থেকেই। তার গাড়িবহর যখন গুলশানের সড়কটিতে পৌঁছায় তখনও বাড়িটি ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। অবশেষে বাড়িতে পৌঁছান তিনি। সেখানে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন তিনি। বঙ্গভবন খালি হওয়ায় সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। 2023 সালের এপ্রিলে রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালের এপ্রিলে। তার আগেই অসুস্থতার কারণ দেখিয়ে গত শুক্রবার পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পিলখানা থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান বিভিন্ন সময় দেশে গণহত্যা, গুম ও খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2 সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ভার বা সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারের আবেদন জানিয়েছে বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্র সংস্কার ফোরাম নামের 2টি সংগঠন। বাংলাদেশ আজাদ পার্টির প্রধান সংগঠক বোরহান মাহমুদ এবং রাষ্ট্র সংস্কার ফোরামের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াজ রবিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দুটি দাখিল করেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে 2 জন সাংবাদিক এবং 25 জন নাট্য ব্যক্তিত্ব ও অভিনয় শিল্পীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে উস্কানি দেওয়ার অভিযোগ করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠন এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে। রবিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এরপর রাজধানী শেরেবাংলা নগরে শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও। ৭১ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। সেই বীর মুক্তিযোদ্ধাই এখন দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পর তার প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি। রবিবার সকাল 11:30টায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর, আর নীরবতায় যেন ফিরে আসে ৭১-এর আত্মত্যাগের স্মৃতি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে 3 বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। পরে স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে সই করেন হাফিজউদ্দিন আহমদ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন। এর মধ্য দিয়ে তার দায়িত্বের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হলো। বার্তা দিলেন মহান মুক্তিযুদ্ধ ও চেতনা সমুন্নত রাখার। এরপর দুপুর 12:30টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকতে সেনা নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সেনা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রবিবার সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এর আগে অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ সহ বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ির গভীর নলকূপের পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। রবিবার সকালে এই পানি ব্যবহার করে অসুস্থ হয়ে পড়েন 3 পুলিশ সদস্য। পুলিশ জানায়, রবিবার ভোরে ঘুম থেকে উঠে সদস্যরা মুখ ধোয়ার সময় পানির রং সাদা এবং ঘোলা দেখতে পান। এরপর তাদের চোখে জ্বালা পোড়া শুরু হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে পানির উৎসে তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গভীর নলকূপের পাইপ কেটে সেখানে বিষ ঢেলে দেওয়া হয়েছে। একই নলকূপের পানি পাশের একটি স্কুলেও ব্যবহার করা হতো। ঘটনার পর পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করছে পুলিশ। অসুস্থ 3 পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তারা বর্তমানে শঙ্কামুক্ত এবং স্বাভাবিক আছেন বলে জানিয়েছে পুলিশ। নিরাপদ বিনিয়োগের আশায় সঞ্চিত অর্থ রাজবাড়ীর প্রধান ডাকঘরে জমা দিয়েছেন কয়েকশো মানুষ, কিন্তু সেই অর্থ পৌঁছায়নি সরকারি কোষাগারে। কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রাজবাড়ী পোস্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এমন কাণ্ডে দিশেহারা ভুক্তভোগীরা। স্বামী নেই, সন্তান নেই প্রতিবন্ধী জাহানারার তিলে তিলে জমানো 2 লাখ টাকা রেখেছিলেন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে। কিন্তু হঠাৎই জানতে পারেন তার জমা দেওয়া টাকা সরকারি কোষাগারে পৌঁছায়নি। জাহানারার মতো এমন করুণ পরিণতি আরো অনেক গ্রাহকের। প্রতিবন্ধী মানুষ আমার টাকাটা রাখলাম মেলা কষ্টে, আমার কষ্টের টাকা না। পোস্ট অফিস স্টাফের সাথে জড়িত আছে এবং পোস্টমাস্টার ছিলেন বিকাশ বাবু, মূলত হলো উনি আছেন শিয়াবের সাথে। জানা গেছে ফিক্সড ডিপোজিট করতে পোস্ট অফিসে গেলেই লেটার রাইটার শিহাব নিদার কাছে পাঠাতেন পোস্টমাস্টার থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা। সেই সুযোগে শিহাব কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শিয়াবের কাছে 2 লাখ টাকা রাখছি, সাদাটা স্লিপ দিছে। যেদিনে আসি কয় যে ওই নাই। এই যে আজকে আমি এসে শুনতেছি যে আন্দোলন পালাতক আসছি সবাই, যে আমাদের টাকা কই, আমাদের টাকা গেল, কোনো স্লিপ দেখাইলাম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানেও যদি মানুষের জানমালের সিকিউরিটি যদি না থাকে, তাহলে আসলে মানুষের এই জায়গা থেকে আস্থা হারিয়ে যাবে। অফিসে নেই পোস্টমাস্টার বিকাশ বিশ্বাস, শিহাব মৃধাকেও পাওয়া যায়নি কর্মস্থলে। তবে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা মেলে সম্প্রতি তিনি বিপুল অর্থ খরচ করে বানিয়েছেন বাড়ি। পরিবারের দাবি তিনি কয়েকদিন ধরে নিখোঁজ, দাবি সুষ্ঠু তদন্তের। পোস্ট অফিসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল ওই জায়গা, তারা ইনভলভ আছে এ পর্যন্ত তো আমরা শুনতেছি। এখন আসলেও কি বিষয়টা অবশ্যই তদন্ত করে তো দেখা উচিত। এ বিষয়ে তদন্ত চলমান, প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নতুন পোস্টমাস্টার। এই টাকাটা পরবর্তীতে সে আর অ্যাকাউন্টভুক্ত করে নাই, অর্থাৎ কাউন্টারে আর জমা দিই নাই, তার নিজের কাছে রেখে দিয়েছে। এভাবে গ্রাহকদের সাথে সে প্রতারণা করছে। পরবর্তীতে আমরা যখন এটা উদ্ঘাটন করতে পেরেছি, তারপরের থেকে সে আর অফিসে আসছে না, তার ফোন বন্ধ, তাকে আর পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। অর্থ আত্মসাতের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি সচেতন নাগরিকদের। আমরা অতি সত্বর মনে করি এখানে প্রশাসন, রাষ্ট্রযন্ত্র তার দৃঢ় পদক্ষেপ নিয়ে, আইনি পদক্ষেপ নিয়ে এই গ্রাহকদের টাকা যাতে সে ফেরত পায়, এবং যারা এই ধরনের টাকাগুলো চুরি করেছে অথবা লুপাট করেছে তাদের বিষয়ে আইনের ব্যবস্থা নেওয়া হয়। নিয়ম মেনে সরকারি প্রতিষ্ঠানে টাকা জমিয়ে এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। দ্রুত সমস্যার সমাধান হবে, যার টাকা তার নামে যাবে, এমন জোর দাবি তুলছেন ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 3টি বিদেশি স্ক্র্যাপ জাহাজে লুটের ঘটনায় জাহাজ মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের দাবি, এসব জাহাজ থেকে অন্তত 10 কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে জলদস্যুরা। নৌমন্ত্রীকে চিঠি দিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন চেম্বার সভাপতি। তবে কোস্টগার্ড বলছে দ্রুত ব্যবস্থা নেয়ায় 2টি জাহাজের দস্যুতার কোনো ঘটনা ঘটেনি।
গেল ২৯শে জুন রাতে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গনের চার্লি অ্যাঙ্কারেজে পৌঁছায় এমভি হাইজু জাহাজ। রাত ১টার দিকে জাহাজে হানা দিয়ে প্রায় ১ কোটি টাকার সরঞ্জাম লুট করে নিয়ে যায় জলদস্যুরা। পরদিন একই স্থানে এমটি আইরুস নামে আরেকটি জাহাজ লুটের শিকার হয়। পরে কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। সবশেষ ১৬ই জুলাই ভোরে লুটের শিকার হয় সিয়েরা লিওনের পতাকাবাহী ট্যাঙ্কার টাইশুয়েনে। এই ধরনের ঘটনা আমাদের জন্য উদ্বেগের বিষয়। একটি জাহাজ যখন বাংলাদেশের রিসাইক্লিং উদ্দেশ্যে আসে, বিনিয়োগকারী হিসেবে আমরা চাই তার পুরো যাত্রাপথ এবং প্রক্রিয়া নিরাপদ হোক। এই ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, এটি পুরো শিপ রিসাইক্লিং শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিরও প্রভাব ফেলতে পারে। দস্যুতার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নৌ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার। এই ধরনের যদি পাইরেসি কেস সামনে আরও বেড়ে যায়, তাহলে আন্তর্জাতিক মণ্ডলে চট্টগ্রাম বন্দরের সুনাম নষ্ট হবে। আমরা মনে করি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অতি সত্বর এই পাইরেসি যেই ঘটনাগুলি ঘটছে সেগুলি বন্ধ করা। এদিকে সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের দাবি, ৩টি জাহাজের মধ্যে ২টির ঘটনায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয় কোনো মালামাল লুট হয়নি। ৩টি জাহাজের মধ্যে ২টির ক্ষেত্রে কোস্টগার্ডকে অবহিত করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করা হয়, ফলে কোনো মালামাল চুরি হয়নি এবং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্টগার্ডকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি ও লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছে। অথচ সংবাদে ওই জাহাজ থেকে মূল্যবান সরঞ্জাম লুটের তথ্য প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এসব ঘটনায় মামলা বা কোনো আইনি ব্যবস্থা নেয়নি জাহাজ মালিকরা। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি বন্দর কর্তৃপক্ষের কেউ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। শতবর্ষী ফেনী সরকারি কলেজে ২০,০০০ শিক্ষার্থী পড়াশোনা করলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। শিক্ষক, শ্রেণীকক্ষ সংকটের পাশাপাশি জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। এছাড়া অপ্রতুল ছাত্রাবাস ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কষ্টে শিক্ষার্থীরা। সমস্যা সমাধানে পাঠদানের সুষ্ঠু পরিবেশ অটুট রাখার দাবি তাদের। ১৯২২ সালে যাত্রা শুরু ফেনী সরকারি কলেজের। জাতীয়করণ হয় ১৯৭৯ সালে। প্রতিষ্ঠার ১০০ বছর পার হলেও সুবিধা বঞ্চিত কলেজটি। ১৮০ শিক্ষক পদের বিপরীতে আছেন মাত্র ৭০ জন। প্রতিটি বিভাগের জন্য গড়ে মাত্র ২টি করে শ্রেণীকক্ষ। তাই সব বর্ষের পাঠদান একই সময়ে সম্ভব হয় না। কাঠামোগত সমস্যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। আমাদের ডিপার্টমেন্টে যে ক্লাসরুম আছে ওগুলো হচ্ছে 2টা। আমরা অনেক সময় ঠিকমতো ক্লাসও করতে পারি না। বেশ কিছু জায়গা বেদখলকৃত আছে। যথাযথ কর্তৃপক্ষ উদ্ধার করে যদি ফেনী কলেজের কাছে হস্তান্তর করে, তাহলে ফেনী কলেজের আবাসিক এবং ক্যাম্পাসের সমস্যাগুলো অনেকটুকু সমাধান হবে। বেশ কয়েকটি ভবন পুরনো ও জরাজীর্ণ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হয় না। জায়গা সংকটে নষ্ট হচ্ছে বহু দুষ্প্রাপ্য বই। আমাদের এখানে আধুনিক মানের কোনো বিজ্ঞান ল্যাব নেই। ক্লাসের মাঝে অবসর পাবো, এখানে লাইব্রেরিতে এসে পড়বো। এটা খুলে আমাদের কলেজের অন্যান্য শিক্ষার্থীরা উপকার পাবে। কলেজ ক্যাম্পাসে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতেই মাঠ পানিতে তলিয়ে যায়। ছাত্রাবাস নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। কলেজের প্রায় ৮ একর জমি প্রভাবশালীদের দখলে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান অধ্যক্ষ। সুপ্রিম কোর্টে মামলা আছে, তারপরে স্থানীয় আদালতে কিন্তু মামলা রয়েছে, মামলা চলমান রয়েছে। এবং এই মামলাগুলো নিষ্পত্তি করে যত দ্রুত কলেজের যে জায়গাগুলো যদি দখলমুক্ত করে যদি কলেজের তত্ত্বাবধান নিয়ে আসা যায়, কিছু স্থাপনা তৈরি করে সেখানে আমরা আলাদা একটা ক্যাম্পাস তৈরি করা সম্ভব হচ্ছে। এই জায়গাগুলো এখন উদ্ধারে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। ২০,০০০ শিক্ষার্থীর এই প্রতিষ্ঠান সংস্কারের দাবি ফেনীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় উন্নয়ন কাজই এখন দুর্ভোগের কারণ। ২০২৩ সালে নতুন বাজার থেকে মহিলা কলেজ এবং ট্রাফিক মোড় থেকে হায়দরগঞ্জ সড়কে ড্রেন নির্মাণ শুরু হলেও কাজ হয়েছে মাত্র ৫৭%। এতে সামান্য বৃষ্টিতেই চলাচল হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। চরম ভোগান্তিতে বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুত নির্মাণ কাজ শেষ করার চেষ্টা চলছে। উন্নয়নের প্রতীক্ষায় পড়ে থাকা এই সড়কে এখন আর ইঞ্জিনের শক্তি নয়, ভরসা মানুষের হাত। ভাঙাচোরা কর্দমাক্ত রাস্তায় বিকল হচ্ছে যানবাহন। গন্তব্যে পৌঁছাতে চালকের সঙ্গে কাঁধ মেলাচ্ছেন যাত্রীও। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নতুন বাজার থেকে মহিলা কলেজ সড়কের এই চিত্র। প্রায় ৩ বছর ধরে চলা সড়ক ও ড্রেন নির্মাণ কাজের ধীরগতিতে প্রতিদিনের এই দুর্ভোগই এখন স্থানীয়দের নিত্যসঙ্গী। আমরা সাধারণ মানুষ, স্কুলের ফলাফাইন, মাদ্রাসার ফলাফাইন এখানে হাঁটাচলা করতে পারতেছে। এখানে একটা মহিলা কলেজ আছে, খুবই খারাপ অবস্থা। অনেক কষ্ট হয়েছে ঠেলে বের করতে। প্রতিদিন একটা অ্যাক্সিডেন্ট এই রাস্তা হচ্ছে। আমাদের রাস্তার বেহাল দশা,
ওটা কিন্তু সমাধান না করে আমাদের পুরো ট্যাক্স 10 গুণ বাড়িয়ে দিয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, খোলা ড্রেন আর কাদায় দুর্ভোগ বাড়ছে। দীর্ঘদিনেও নির্মাণ কাজ শেষ না হওয়ায় এখন বিকল্প পথে চলতে হচ্ছে অনেককে। এতে যেমন বাড়ছে সময়, তেমনি বাড়ছে দুর্ভোগ। জুতা হাতে নিয়ে আমরা দোকানের ভিতরে ঢুকি, আবার বাইরে আনার সময় জুতা হাতে নিয়ে আবার এই মেন রোডে আমার যাওয়া লাগে। বোরকা টোরকা ভিজে গেছে, বাচ্চা নিয়ে আসা যাওয়া খুব কষ্ট হয়। এই রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি নির্মাণ হয় এবং কাজটা হয়। একই অবস্থা ট্রাফিক মোড় থেকে হায়দরগঞ্জ সড়কেরও। পৌরসভার প্রশাসক বলছেন, দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোরভাবে তাগিদ দেওয়া হয়েছে। বিভিন্ন স্থাপনার প্রতিবন্ধকতা ছিল, এগুলা ভেঙে আমরা কাজটিকে আবার জোর তদারকির সাথে শুরু করি এবং গত 8 মাসে কাজটিকে আমরা 10% থেকে প্রায় 57% উন্নীত করতে সক্ষম হয়েছি। মনিটরিং এবং আমাদের অন্যান্য কার্যক্রম অব্যাহত আছে। আশা করি আগামী ডিসেম্বর মাস নাগাদ সম্পূর্ণ কাজটি শেষ করা সম্ভব হবে। নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি এবং নির্মাণ কাজে আরও গতি আনার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বেহাল হবিগঞ্জ ইকরাম সুজাতপুর সড়ক, তাই চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ বানিয়াচংয়ের লাখো মানুষ। প্রায় 16 কিলোমিটার দীর্ঘ সড়কের নানা জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, খানাখন্দের। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও চালকরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি জানিয়েছে, আবহাওয়া অনুকূলে এলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। দক্ষিণ বানিয়াচংয়ের মানুষের জেলা শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান সড়ক হবিগঞ্জ ইকরাম সুজাতপুর। বছরের পর বছর সংস্কারের অভাবে এখন এটি এক দুর্ভোগের পথে পরিণত হয়েছে। কোথাও পিচ উঠে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় গর্ত, আবার কোথাও ভেঙে পড়েছে সড়কের দুই পাশ। বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গর্তে জমে থাকা পানি দেখে রাস্তার অবস্থা বোঝার উপায় থাকে না। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পাশাপাশি বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের। একজন রোগী যদি অসুস্থ করবার লাগে যেমন লাগে, তার নিতে নিতে আরো অসুস্থ হয়ে যায়। সন্ধ্যা করে আমরা আইতে মনে যাও 25 টাকা মনে সময় করে 100 টাকা লাগে। অ্যাক্সিডেন্ট তো তোমার প্রায়ই হয় রাস্তার উপরে। পরিবহন চালকদের অভিযোগ, সড়কের বড় বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট যানবাহন। এতে যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে এবং মেরামতে গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। আর গাড়ির অনেক ক্ষতি। গাড়ির অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন যে রাস্তার কি অবস্থা। বৃষ্টির সময় তো চলাই যায় না রাস্তা দিয়ে। ভাই আমরা গাড়ি চালানো খুব কষ্ট হয়। কষ্ট দিকে গাড়িতে 2 সপ্তাহ ধরে আইনি। গাড়িগুলো চালাইয়া জীবন একবার নষ্ট। আমরা যেরকম জীবন শেষ, আমরা যাত্রীদেরও জীবন শেষ, গাড়িগুলোরও জীবন শেষ। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন, পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি হয়েছে, তবুও প্রত্যাশিত সমাধান আসেনি। এদিকে এলজিইডি জানিয়েছে, প্রায় 1,65,00,000 টাকা ব্যয়ে 4 কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। তবে টানা বৃষ্টির কারণে কাজ আপাতত বন্ধ রয়েছে। রাস্তাটি কার্পেটিং এর কাজ শুরু হয়েছিল, ঠিকাদার কর্তৃক কার্পেটিং এর কাজ শুরু হয়েছিল, কিন্তু বৃষ্টিপাতের কারণে কাজটি বর্তমানে বন্ধ রয়েছে। বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে সামনে ঠিকাদার কাজটি পুরোদমে শুরু করবে এবং রাস্তা স্পেশাল সকল কাজ সম্পন্ন করা হবে। সব জটিলতা কেটে গিয়ে সড়কটি সংস্কারের কাজ শুরু হবে। এই পথের দুর্ভোগ কেটে যাবে এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেট সিটি কর্পোরেশন এলাকার নবায়নহীন ও লাইসেন্সবিহীন ক্লিনিকের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। একটি প্রতিষ্ঠান সিলগালা ও আরেকটিকে জরিমানা করে বাকিগুলোকে লাইসেন্স নবায়নে বেঁধে দেওয়া হয়েছে সময়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নবায়ন প্রক্রিয়া সময় সাপেক্ষ দাবি করলেও প্রশাসন বলছে অভিযান চলমান থাকবে। সিলেট সিটি কর্পোরেশন এলাকার অনিবন্ধিত এবং লাইসেন্স নবায়ন না করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। 14টি প্রতিষ্ঠানের তালিকা করে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে 2টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করলে বাকিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। তারা আসলে তাদের লাইসেন্সটা হালনাগাদ না করেই ব্যবসা পরিচালনা করতেছেন দীর্ঘদিন ধরে। আর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং 15 দিনের সময় দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে তারা তাদের কার্যক্রমগুলো শেষ করবেন। সিটি কর্পোরেশন এলাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা 80টি। এর মধ্যে 2টি প্রতিষ্ঠান চলছে লাইসেন্স না নিয়েই। এছাড়া আরও 12টি প্রতিষ্ঠানের নিবন্ধনের মেয়াদ শেষ হলেও নবায়ন হয়নি। আবেদন করলেও স্বাস্থ্য বিভাগের অবহেলায় লাইসেন্স নবায়ন প্রক্রিয়া আটকে আছে, জানালেন বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিকরা। 24-25 সার্টিফিকেট যখন আসার পরে আমি 25-26 আবেদন করব।
আমি প্রসেসিংয়ে আছি। তথ্য জমা দিছি, ওটা ভিজিটে আসলে পরে স্বাস্থ্য ওই সিভিজন অফিস থেকে ভিজিটে আসলে পরে তখন তারা ওইটা ইয়ে করে আর কি রিনিউয়েশন করে। ওইটা তো আমি জানি না, এই প্রথম জানলাম। তবে প্রশাসন বলছে আবেদন প্রক্রিয়ায় ত্রুটি, নির্ধারিত শর্ত পূরণ না করা সহ বিভিন্ন কারণে লাইসেন্স নবায়ন করা যাচ্ছে না। অভিযানে পেয়েছি আমরা যে সঠিকভাবে আছে, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব, আমরা ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করব যে তারা ইউজ করতেছে, এবং সেটাকে আমরা আরও এনকারেজ করব যে আপনারা এটা ব্যবহার করেন, এবং অন্যান্য হাসপাতালগুলোকে আমরা সেটা এনকারেজের দিকে যাব। প্রায় 80টার মতো ক্লিনিক আছে এবং এদের কাগজপত্র আমি চেক করলাম, করে দেখলাম বেশ কয়েকটি ক্লিনিক, এদের সংখ্যা প্রায় 14টি, যাদের দীর্ঘদিন ধরে তাদের লাইসেন্সটা রিনিউ করা নাই। এর মধ্যেও তারা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় আমি জেলা প্রশাসকের কাছে আমরা একটি পত্র দিই। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এই অভিযান, বলছেন তারা। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। টানা 2 সপ্তাহ পর থামল যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা। তবে অস্ত্র কমে আসায় হামলা বন্ধ, এমন তথ্যকে বানোয়াট আর মিথ্যা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি ওয়াশিংটনের কাছে প্রয়োজনের চেয়েও অনেক বেশি অস্ত্র রয়েছে। মার্কিন গণমাধ্যমকে এই তথ্য দেন তিনি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো চুক্তিতে যাওয়ার আগে লেবাননে চালানো সব ধরনের হামলা ও আগ্রাসন বন্ধ করতে হবে ইসরায়েলকে। রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই কথা জানান তিনি।